হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে এবিটিএ তোমাদের যে এইচএসএ টেস্ট পেপার বেরিয়েছে তার ফিজিক্সের SC1 যে পেজটা রয়েছে তার MCQ SAQ নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছে, বলা হচ্ছে বায়ু মাধ্যমে রাখা কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। তো এই প্রবলেমটা তোমরা জানো, এটা থিওরি থেকে দিয়েছে, খুব সোজা প্রশ্নই দিয়েছে। তো এবারে এটা যেহেতু আমরা জানি যে বায়ু মাধ্যমে রক্ষিত কোনো আহিত পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব আমরা যেখানে বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী সিগমা, তাহলে পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে আমরা জানি সিগমা বাই এপসাইলন জিরো। এখানে এপসাইলন জিরো দিয়ে ভাগ করলে আমরা তার মানটা পেয়ে যাবো। তোমরা সবার জন্য অপশান ডিটা এখানে ঠিক হবে। আচ্ছা, দ্বিতীয় দেখো, দুইয়ের দাগে বলেছে যে একটি সমান্তরাল পাতধারককে আহিত করে ব্যাটারি থেকে যদি বিচ্ছিন্ন করা হয়, এখন পাত দুটির মধ্যে দূরত্ব বাড়ালে আধান ও বিভবের কি পরিবর্তন হবে। মানে একটা ধারক নেওয়া হয়েছিল, সমান্তরাল পাত ধারক, তাকে ব্যাটারি দিয়ে চার্জ দেওয়া হয়েছে, এবার সেটাকে খুলে নেওয়া হয়েছে, দিয়ে বলেছে এই অবস্থায় পাত দুটির মধ্যে যদি দূরত্ব বাড়ানো যায় তাহলে আধান আর বিভবের কি পরিবর্তন হবে। আচ্ছা, এখানে আমরা জানি যে সমান্তরাল পাতধারকের যে বিভব, এখানে বিভব অ্যাকচুয়ালি বিভব পার্থক্যের কথা বলা হচ্ছে। বিভব পার্থক্য হবে আমরা জানি ই ইন্টু ডি, এবার কে বা সিগমা বাই কে এপসাইলন জিরো ইন্টু ডি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আধান তো যেহেতু আমরা ফিক্সড দিয়েছি, আধানকে তো আর বাড়ানো বা কমানো যাচ্ছে না, এটা অপরিবর্তিত থাকবে। তো বিভব পার্থক্য কী হবে, যে দেখো এটা এটা যদি ধ্রুবক হয় তাহলে বিভব পার্থক্য সমানুপাতিক ডি, মানে যত দূরত্ব বাড়ানো হবে, ব্যবধান যত বাড়বে, সেক্ষেত্রে বিভব পার্থক্য কিন্তু বাড়বে। তাই অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে, যে অপরিবর্তিত থাকবে ও বাড়বে। বুঝতে পারলে, অপশান ডিটা এখানে ঠিক হবে। এবারে তিনের দাগে বলেছে যে খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, যে একটি অসম ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় পরিবাহীর দৈর্ঘ্য বরাবর কোন রাশিটি ধ্রুবক থাকবে। এটা আমরা সবাই জানি, তড়িৎ প্রবাহ মাত্রা। খুব সোজা প্রশ্ন দিয়েছে এটা, তড়িৎ প্রবাহ মাত্রা, অপশান সি। চারের দাগে বলেছে যে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির উপর কি। তো এখানে বলি, এখানে যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এখানে বল বলেছে, বল তো একক বল তো নয়, এখানে নেট বল, মানে লব্ধি বল বলা উচিত ছিল। তো যাই হোক, সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা চুম্বককে রাখা যায়, তাহলে আমরা দেখেছি আমরা টর্কের একটা মান পাই, কিন্তু তার দুদিকে বিপরীত দিকে বলের জন্য সে নেট, মানে তোমাদের যে নেট ফোর্সটা, সেটা শূন্য হয়ে যায়। তাই এখানে অপশান বিটা এখানে ঠিক হবে, টর্ক থাকবে কিন্তু বল কিন্তু থাকবে না। বল মানে এখানে লব্ধি বলের কথা বলা হচ্ছে। আচ্ছা, পাঁচের দাগে দেখো যে পরাচৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা বলেছে স্থায়ী, পরম উষ্ণতা টি। তাহলে এটা কি হবে, এটা তোমরা জানো যে কুরি সূত্রানুযায়ী এখানে অপশান এটা এখানে ঠিক হবে, সমানুপাতিক 1/T। আচ্ছা, এর পরের প্রশ্নটা কিন্তু খুবই ভালো প্রশ্ন দিয়েছে, তোমরা দেখো, এটা কিন্তু বড় প্রশ্ন আকারেও আসে, আবার 1 নম্বরের প্রশ্ন আকারেও এখানে দিয়েছে। তো এখানে এই ধরনের প্রশ্ন করতে গেলে যদি 1 নম্বরের প্রশ্ন আসে তাহলে কিভাবে করবে। দেখো, এটা এসি প্রশ্ন, অল্টারনেটিং কারেন্টের। আই সমান বলেছে 5 + 10 sin 100 πt অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রার মান বলেছে, এখানে প্রবাহ মাত্রা মানে কিন্তু আরএমএস মান চেয়েছে, প্রশ্নটাতে একটু ভুল আছে, এখানে আরএমএস মান চেয়েছে। কিভাবে বের করবে এই ধরনের প্রশ্ন। এটা প্রথম হচ্ছে, এটা তো ডিসি আর এটা এসি সিগন্যাল একসঙ্গে যোগ আছে দুটো, তো এটাকে যখন আমরা আরএমএস করব, তাহলে আরএমএস স্কোয়ার মানে কি, এই 5 যেটা তার স্কোয়ার, এবং আমরা জানি এটাকে আমরা সলিউশন করলে কি পাই, বিস্তার বাই √2 তার হোল স্কোয়ার, মানে 10/√2 হয়ে যাবে, এখানে 10/√2 হোল স্কোয়ার। রুট মিন স্কোয়ার বলেছে, তার মানে একে আমরা রুট করব, তাহলে এই যে টোটাল যে মানটা তাকে দেখো √ওভার করে দিয়েছি, 5 স্কোয়ার + 10/√2 হোল স্কোয়ার।
তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কত, √75, তাকে সলিউশন করলে আমরা পাচ্ছি 8.66 অ্যাম্পিয়ার। মানে বুঝতে পারলে এই জায়গাটায় যে এখানে 10/√2 কেন হলো না, এটাকে আমরা যদি সলিউশন করি তাহলে 10/√2 কিন্তু আসবে। এখানে IRMS এর স্কোয়ার পেলাম, IRMS হচ্ছে রুট করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে অপশান ডিটা এখানে আমার ঠিক হয়ে গেল। আচ্ছা, এরপরে 6 দাগে দেখো কি বলেছে না, যদি কোনো সলিনয়েডের পাক সংখ্যা 3 গুণ করা হয় তবে সাবেশাঙ্ক কত হবে। খুব সোজা প্রশ্ন এটা, আমরা জানি L সমানুপাতিক n স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে L' সমানুপাতিক n' স্কোয়ার। তো এটা 3n বলেছে, আর দ্বিতীয়টা কত হবে, এখানে 3n মানে 3n স্কোয়ার, যেহেতু n স্কোয়ার আছে এটা দেখো L' হচ্ছে n' স্কোয়ার, আর আগে L/n স্কোয়ার। এবার n স্কোয়ারের জায়গায় আমি 3n বসিয়ে দিলাম, তাহলে 3n স্কোয়ার বাই n স্কোয়ার, n স্কোয়ার এখানে কেটে গেল, তাহলে পড়ে থাকলো 9। তাহলে আলটিমেট আমাদের বেরোলো যে সাবেশাঙ্ক হবে আগের যে সাবেশাঙ্ক ছিল তার 9 গুণ। তাহলে অপশান এখানে সিটা ঠিক হয়ে যাবে, 9 গুণ। আচ্ছা, 8 দাগে দেখো কি বলেছে, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না, তাহলে এটা হবে ইন্টেন্সিটির উপরে, অপশান ডিটা এখানে ঠিক হবে, প্রাবল্য। 9 দাগে বায়ুতে লাল আলো ও নীল আলোর প্রতিসরাঙ্কের অনুপাত কি হবে, বলেছে 1-এর কম, 1-এর সমান, 1-এর বড়, কোনোটি নয়। তাহলে আমরা জানি যে বায়ুতে যদি লাল আলো যায় তার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কি হবে, নীল আলোর থেকে কম হবে, মানে μr লেস দেন μb। তাহলে এখানে μbটা যদি নিচে নিয়ে আসা হয় μr/μb লেস দেন 1, মানে এখান থেকে বুঝতে পারছো এদের অনুপাত কত হবে, 1-এর চেয়ে কম। অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে, 1-এর চেয়ে কম। 10 দাগে দেখো কি বলা আছে, খুব এটা কনসেপচুয়াল প্রশ্ন, যে কণাবাদ মেনে চলে না। তো আমরা দেখেছি কণাবাদ মেনে চলে, আলোক তড়িৎ ক্রিয়া মেনে চলে, কম্পটন ক্রিয়া মেনে চলে, কৃষ্ণ বস্তুর বিকিরণও মেনে চলে। তাহলে কে মেনে চলে না, অপবর্তন, কণাবাদ মেনে চলে না। 11 দাগে দেখো m ভর ও e গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো এটা কি হবে, h/√2me। ঠিক আছে, তো এখানে অপশান ডিটা এখানে ঠিক হবে, h/√2me। 12 দাগে বলেছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবনকাল 10 মিনিট, প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা 600 হলে কত সময় পরে 450টি নিউক্লিয়াস বিঘটিত হবে, কত সময় পরে বিঘটিত হয় বলেছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা করি তাহলে প্রাথমিক কত আছে 600, আমাদের কমবে কত 450, তার আলটিমেট এখন কত আছে যদি ধরি n, যদি ধরি তাহলে n সমান কত হবে, 600 - 450 মানে হচ্ছে 150। তো রিলেশান বসাও, n সমান n0 ইন্টু হাফ টু দি পাওয়ার t/t। তো এটা আমরা সবাই জানি রিলেশানটা। এখানে এবার n/n0টাকে দিকে নিয়ে এসো, n/n0 সমান হাফ টু দি পাওয়ার t/t। এই টিটা হচ্ছে অর্ধজীবনকাল। এবার n এর মান কত 150, আর আগে কত ছিল, n0 কত ছিল 600, তাহলে 150/600 এত সমান হাফ টু দি পাওয়ার t/10। যেহেতু ক্যাপিটাল টি মানে অর্ধজীবনকাল কত বলেছে 10, তাহলে এখানে 150/600 কাটলে কত হবে 1-এর 4, 1-এর 4 সমান হচ্ছে হাফ টু দি পাওয়ার t/10। তাহলে 1-এর 4কে আমরা কীভাবে লিখতে পারি, হাফের স্কোয়ার, এটা হচ্ছে হাফের টু দি পাওয়ার t/10। সূচকের নিয়ম অনুযায়ী কী হবে, এই দুটো সমান হয়ে যাবে, তাহলে t/10 = 2 হয়ে যাবে। তাহলে t সমান কত হবে 2 × 10 মানে 20। তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে, 20 মিনিট। বুঝতে পারলে, 20 মিনিট। আচ্ছা, 13 দাগে দেখো কি বলেছে, যে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট, একটা পূর্ণ তরঙ্গের একমুখী কারকের আউটপুট কি কেমন হয় না, দেখেছি একমুখী হয় কিন্তু পুরোপুরি তো ডিসি নয়, সমবর্তী নয়, তাই এটাকে বলা যেতে পারে অপশান ডিটা এখানে ঠিক, স্পন্দিত একমুখী ভোল্টেজ। আচ্ছা, তারপরে বলেছে 14 দাগে বলেছে যে দূরদর্শনের সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের সীমা ব্যবহার করা হয় সেটি কি, অপশান এটা এখানে ঠিক হবে 30 থেকে 300 মেগাহার্জ। আচ্ছা, এরপরে এসএকিউ বলেছে, দেখো খুব ভালো প্রশ্ন দিয়েছে, যে একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, ইলেকট্রনটির উপর প্রযুক্ত চৌম্বক বলের অভিমুখ কী হবে। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমরা জানি
যে লরেঞ্জ বলটা কাজ করবে ইলেকট্রনটির উপর প্রযুক্ত চৌম্বক বলের মান কত হবে? আমরা জানি F সমান কিউ ইন্টু ভি ক্রস বি। এখানে বলে দিয়েছে কি ইলেকট্রন মানে কি আধান হচ্ছে কত -e, আচ্ছা ইলেকট্রনের আধান। আর কি বলেছে প্রশ্নে, না ইলেকট্রনটা হচ্ছে গতিশীল, মানে তার বেগ কত হবে ভি। আমি যদি বেগ ভি ধরি তাহলে ভি ইন্টু আই ক্যাপ হবে, এক্স অক্ষ বরাবর গতিশীল। আর চৌম্বক ক্ষেত্র কীভাবে আছে না ওয়াই অক্ষ বরাবর, মানে বি যদি চৌম্বক ক্ষেত্র হয় বি জে ক্যাপ হবে, তার মান এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এই রিলেশানে সব বসাবো। তাহলে এফ সমান হলো কিউর জায়গায় -e বসালাম আর ভির জায়গায় ভি আই ক্যাপ ইন ক্রস বি জে ক্যাপ। তাহলে আই আর জে হলে কি হবে কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি এফ সমান ই ভি বি মাইনাস কে, মানে ডিরেকশানটা কোন দিকে হবে ঋণাত্মক জেড অক্ষ বরাবর, যে অর্থাৎ প্রযুক্ত চৌম্বক বলের অভিমুখ হবে ঋণাত্মক জেড অক্ষ বরাবর। বুঝতে পারলে সবাই? আচ্ছা এরপরে অথবাতে বলেছে, দেখো বলেছে একটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, একটি অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দুই বাহুতে একই দিকে তার জড়িয়ে থাকলে কি হবে। মানে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, তার যে উইন্ডিংটা হবে একই দিকে, তার মানে বুঝতে পারছো যে যে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে লিখবে অশ্বক্ষুরাকৃতি চুম্বকের চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়বে। কেন না, যেহেতু একই দিকে তার পাকটা জড়ানো আছে, তাহলে দুটো বাহুতেই কি হবে সমমেরু হবে। হ্যাঁ, সে এন মেরু হতে পারে আর দুটোতে এস মেরু হতে পারে। তারা কি করবে, যেন লিখেছি দেখো, কারণ অশ্বক্ষুরাকৃতি তড়িৎ চুম্বকের দুই বাহুতে একই দিকে তার জড়ানো থাকায় দুই বাহু সমমেরুর সৃষ্টি হবে এবং পরস্পরকে বিকর্ষণ করবে। তাই উপরে কি লিখেছি যে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে। এবারে দুইয়ের দাগে কি বলেছে, একটি বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষ বরাবর একটি চোঙাকৃতি দণ্ড চুম্বককে রাখা আছে। চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে কি কুণ্ডলিতে কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এটা কি করবে দেখো, যেহেতু অক্ষ এটা একই দিকে, তাই এক্ষেত্রে কিন্তু কি হবে যে দণ্ডচুম্বকটি যেহেতু চোঙাকৃতি, তাই এর বলরেখাগুলি নিজের অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, মানে অ্যাসিমেট্রিক্যাল হবে, একই বরাবর। ফলে নিজ অক্ষ এবং কুণ্ডলীর অক্ষের সাপেক্ষে চুম্বকটি ঘুরলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার সংখ্যা অর্থাৎ চৌম্বক প্রবাহ অপরিবর্তিত থাকে। মানে এক্ষেত্রে বলরেখার যে সংখ্যার পরিবর্তন কিছু হবে না, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে না। পরিবর্তন না হওয়া মানে সেখানে কোনো আবিষ্টই হবে না, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকে দেখেছি। তাই এক্ষেত্রে কুণ্ডলিতে কোনো আবিষ্ট প্রবাহ পাওয়া যায় না, এই লেখাটা লিখবে। আচ্ছা এবারে বলেছে তিনের দাগে, দেখো তিনের দাগে কি বলেছে, যে উত্তর লেন্সের অর্ধাংশ অস্বচ্ছ পর্যায়ে আবৃত করলে কি হবে। না বলবো অর্ধাংশ লেন্সের বাকি অর্ধাংশের মধ্য দিয়ে অর্ধাংশ তো অস্বচ্ছ ভাবে আবৃত করা আছে, তাই কি হবে না বাকি অর্ধাংশ তো খোলা আছে, তাই লিখবে যে লেন্সের বাকি অর্ধাংশের মধ্য দিয়ে প্রতিসরণের জন্যই বস্তুর পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে, তবে এক্ষেত্রে প্রতিবিম্বের উজ্জ্বলতা কি হবে একটু কমে যাবে। আচ্ছা এর অথবাতে কি বলেছে, খুব ভালো প্রশ্ন, পদার্থ কোন অবস্থায় থাকলে এটি বর্ণালী উৎপন্ন করবে। একটা লাইনেই লিখবে পদার্থ আণবিক অবস্থায় থাকলে এটি পটি বর্ণালী উৎপন্ন করবে। আচ্ছা তারপরে বলেছে চারের দাগে, সাধারণ ভূমি ট্রানজিস্টার বিবর্ধকের চেয়ে সাধারণ নিঃসারক ট্রানজিস্টার বিবর্ধক বেশি পছন্দ কেন। সাধারণ অবস্থায় সাধারণ নিঃসারক ট্রানজিস্টারের প্রবাহ বিবর্ধন ও ক্ষমতা বিবর্ধন সাধারণ ভূমি ট্রানজিস্টারের তুলনায় অনেক বেশি, তাই সাধারণ নিঃসারক ট্রানজিস্টার বিবর্ধক হিসাবে বেশি ব্যবহার করা যায়। যেহেতু দুটোই বেশি তাই বিবর্ধক হিসাবে বেশি ব্যবহার করা যায়, এই লেখাটা লিখবে। আচ্ছা অথবাতে লজিক গেট আছে, তোমাদের বইতে আছে, আমি তাও এটা খুব ছোট করে দিয়েছি, এর থেকে আরও অনেক ভালো তোমরা বইতে পাবে। তো দেখো তুমি খুব ছোট করে লিখেছি, যেহেতু 1 নম্বরের লজিক গেট হলো একটি ডিজিটাল বর্তনী যেটি ইনপুট ও আউটপুট ভোল্টেজের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট লজিক সম্পর্ক অনুযায়ী কাজ করে। বুঝতে পারলে, আমি সবগুলো এখানে করে দিলাম। তো পরের পেজগুলো সব সলিউশন করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।